ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো LRNR ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম্যকোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি সপ্তম শ্রেণীর নবম পাঠের অন্তর্গত চতুর্থ অধ্যায়টি। চতুর্থ অধ্যায়ের গল্পটির নাম হচ্ছে গাধার কান। লেখককে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। প্রথমেতে এসো জানি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বাংলা সাহিত্যের একজন অন্যতম উল্লেখযোগ্য গল্পকার তথা কথা সাহিত্যিক। এই লেখক জন্মগ্রহণ করেছিলেন বিহারের পূর্ণিয়া জেলার 1899 খ্রিস্টাব্দে 30শে মার্চ। অর্থাৎ লেখকের জন্ম কিন্তু আমাদের পশ্চিমবাংলাতে নয়, তিনি জন্মগত দিক থেকে বিহারের মানুষ। এরকম আরেকজন বিখ্যাত মানুষের নাম আমাদের অবশ্যই মনে পড়বে সতীনাথ ভাদুড়ী। তিনিও কিন্তু বিহারেতেই জন্মগ্রহণ করেছিলেন। যদিও তার সতীনাথ ভাদুড়ী এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায় দুজনারই কিন্তু লেখালেখি বাংলা ভাষা নিয়েই, বাংলার সাহিত্য জগতেই ইনারা বিখ্যাত হয়ে রয়েছেন। তো এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখার মধ্যে প্রকাশ পায় একটা ইতিহাস চেতনাবোধ। মূলত তিনি ঐতিহাসিক উপন্যাস লেখার জন্যই বিখ্যাত হয়ে রয়েছেন বাংলা সাহিত্যে। অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলিকে নিয়ে তিনি গল্প তথা উপন্যাস লিখেছেন। এছাড়াও তিনি লিখেছেন বেশ কিছু গোয়েন্দা কাহিনী, অর্থাৎ ডিটেকটিভ সাহিত্য বা গোয়েন্দা কাহিনী। তার উল্লেখযোগ্য গোয়েন্দা চরিত্রটির নাম হচ্ছে ব্যোমকেশ বক্সী। নিশ্চয়ই তোমরা বইমেলাতে যখন যাও এরকম বই তোমাদের আশা করি নজরে পড়বে, কিংবা তোমাদের বাড়িতেও হয়তো কারো কারো সংগ্রহে রয়েছে ব্যোমকেশ বক্সী সমগ্র বা সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী সমগ্র। তো এই ব্যোমকেশ বক্সী গোয়েন্দা চরিত্রটির স্রষ্টা হচ্ছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি শিশু সাহিত্যিক হিসাবেও কিন্তু বিখ্যাত। তার অন্যতম একজন শিশু সাহিত্যের বিখ্যাত চরিত্রর নাম হচ্ছে সদাশিব। এছাড়াও তার উল্লেখযোগ্য 3টি বই হলো গৌর মোল্লার তুঙ্গভদ্রার তীরে ঝিন্দের বন্দি। সমস্ত তার লেখালেখি, অর্থাৎ সেটা শিশু সাহিত্য হোক, গোয়েন্দা সাহিত্য হোক, কিংবা বড়দের জন্য লেখা ঐতিহাসিক উপন্যাস বা ছোট গল্পগুলি হোক, সবই কিন্তু তিনি সহজ সরল ভাষায় প্রাঞ্জলভাবে তিনি আমাদের কাছে পরিবেশন করেন। তাই তার লেখার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো সরলতা। এবং তার লেখার আরেকটা দ্বিতীয় যেটা বৈশিষ্ট্য, যে একটা কৌতুকতাবোধ বা একটা হাস্যবোধ। তিনি তার বিশেষ করে শিশু সাহিত্যমূলক বইগুলোতে এই কৌতুকতাবোধ বা লঘু রসাত্মক ভাবটা কিন্তু তুলে ধরেন। তো লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকাল হচ্ছে 1970 খ্রিস্টাব্দ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই যে লেখা গাধার কান, এই গাধার কান গল্পটির বিষয়বস্তুটা কি না, গল্পের বিষয়বস্তু হচ্ছে 2 স্কুলের ফুটবল ম্যাচ প্রতিযোগিতা। গল্পটা আমরা যদি পড়ি তো সেখানে বিষয়বস্তু হিসাবে দেখতে পাবো 2টি স্কুল, চিরপ্রতিদ্বন্দ্বী স্কুল। একদিকে রয়েছে মিশন স্কুল আর একদিকে হচ্ছে টাউন স্কুল। এই 2 স্কুলের মধ্যে ফুটবল ম্যাচ প্রতিযোগিতা প্রত্যেক বছরই হয় এবং প্রত্যেক বছরই চেষ্টা করে একটা স্কুল আর একটা স্কুলকে হারাবার বা পরাজিত করবার। কোনোবার হয়তো টাউন স্কুল জেতে, কোনোবার হয়তো মিশন স্কুল জেতে। যেহেতু প্রত্যেকবারই এই দুটো স্কুল মানে সামনাসামনি হয় বছরে একবার করে, তাই এই স্কুলগুলোর মধ্যে যেন একবারে সেই জাত শত্রুতা, চিরপ্রতিদ্বন্দ্বী 2 স্কুল বা 2 দলের মধ্যে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে আমাদের এই গল্পটি লেখা হয়েছে। তো গল্পটার প্রথম থেকে শেষ পর্যন্ততে আছে একটা ফুটবল ম্যাচের বর্ণনা বা ফুটবল প্রতিযোগিতার বর্ণনা। সেই বর্ণনাটা কীরকম না, সারা শহরেতে হইচই পড়ে গেছে বা টান উত্তেজনা। অর্থাৎ শুধুমাত্র যে দুটো স্কুলের ছাত্রদের মধ্যেই যে একটা উত্তেজনা তা নয়, গোটা শহর জানে যে আজকে বিকেলেতে যে খেলাটা হবে টাউন স্কুল এবং মিশন স্কুলের মধ্যে, যে ফুটবল প্রতিযোগিতাটা হবে, সেটা একটা দুর্দান্ত খেলা হবে, এক ভয়ঙ্কর রকম প্রতিযোগিতা হবে। যেহেতু দুটো পরস্পর চিরপ্রতিদ্বন্দ্বী দল এখানেতে আজকে অংশগ্রহণ করেছে, তাই সারা শহর টান উত্তেজনায় সময় কাটাচ্ছে। কখন বিকেল 5টা বাজবে, অর্থাৎ বিকেল 5টা থেকে খেলা শুরু হবে,
কিন্তু দেখা যাচ্ছে 4টা থেকেই মাঠে লোক জমতে শুরু করে দিয়েছে। এত বড় একটা ইন্টারেস্টিং একটা প্রতিযোগিতা বা একটা আকর্ষণীয় প্রতিযোগিতাকে ঠিক যত তাড়াতাড়ি যাব, কাছেতে দাঁড়াতে পাবো বা জায়গা পাবো, খুব কাছ থেকে নিজের চোখকে দেখব বলেই বিকেল 4টা থেকেই দেখা যাচ্ছে মাঠের লোকজন আসতে শুরু করে দিয়েছে। এমনকি 2 স্কুলের সমর্থকরা সেই মাঠে জমতে শুরু করে। অর্থাৎ খেলা শুরু হওয়ার আগে থেকেই যে লোক জমা থেকেই বোঝা যাচ্ছে, লোকজন জমছে, বোঝা যাচ্ছে যে খেলাটা কতটা একটা দুর্দান্ত হতে চলেছে। যাই হোক, নির্দিষ্ট সময়েতে খেলা শুরু হবে 5টা থেকে, তাই তার আগেতে দেখা যাচ্ছে 2টো দল পরস্পর প্রস্তুতি নিচ্ছে। যদিও এই স্কুলেতে কিন্তু লেখক বেশি করে তুলে ধরেছেন টাউন স্কুলের ছেলেদের বর্ণনাগুলো, মিশন স্কুলের নয় কিন্তু। অর্থাৎ টাউন স্কুলের ছেলেরা কিভাবে প্রস্তুতি নিল, কিভাবে জিতলো, বা তারা জেতার জন্য কি চেষ্টা করেছে, সেই বর্ণনাটাই কিন্তু এখানে বেশি করে আছে। মিশন স্কুল সম্বন্ধে কিন্তু লেখক এখানে খুব একটা বেশি কথা বলেননি। অর্থাৎ বোঝা যাচ্ছে লেখকের নিজেরও কিন্তু সমর্থন রয়েছে এই টাউন স্কুলের ছেলেদের প্রতি। এই টাউন স্কুল দলেতে কে খেলছে, এখানে উল্লেখযোগ্য খেলোয়াড়রা হচ্ছে গিরিন, যিনি এই দলের ক্যাপ্টেন। এছাড়াও রয়েছে সমরেশ, প্রণব, সানু ইত্যাদি কিছু চরিত্র। এছাড়াও আরও অন্যান্য চরিত্র রয়েছে যাদের নাম এখানে উল্লেখ করা হয়নি। কিন্তু সবথেকে এই টাউন স্কুলের বিশেষ চরিত্র হচ্ছে টুনু। টুনু হচ্ছে বয়সে ছোট, কিন্তু একটি বিশেষ কারণবশত সে এই বড়দের দলেতে স্থান পেয়ে গেছে। সেই কারণটা কি সেটা আমরা এর পরেতে আলোচনাতে আসছি। যাই হোক, এই টাউন স্কুলের বিখ্যাত অনেকজন খেলোয়াড়ের মধ্যে বিশেষ করে নাম উল্লেখ করেছেন লেখক গিরিন, সমরেশ, প্রণব, সানু, টুনু, এদের কথা। তো এরা খেলা শুরু হওয়ার আগে একটা গাছের দূরে, মাঠ থেকে একটুখানি দূরে একটা গাছের তলাতে দাঁড়িয়ে প্রস্তুতি নিচ্ছিল। অর্থাৎ কেউ হয়তো জার্সি পরছে, কেউ পায়ে অ্যাঙ্গলেট পরছে, কেউ বা আবার হয়তো কোমরবন্ধনী ভালো করে বাঁধছে, এইভাবে প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ক্যাপ্টেন গিরিনকে দেখা গেল খুবই চিন্তিত। কেন না, সমরেশ এই দলের অন্যতম একজন ভালো খেলোয়াড় সমরেশ, সে বেরিয়েছে একটি গাধা খুঁজতে। কেন না, টাউন স্কুলের একটা ধারণা ছিল বা একটা তারা কুসংস্কারে বিশ্বাস ছিল যে তারা যদি খেলার আগেতে গাধার কানমূলে নামে তাহলে অবশ্যই সেদিনকে তাদের জয় হবে, মিশন স্কুলকে তারা পরাজিত করতে পারবে। এটা একটা তাদের বদ্ধ সংস্কার বা কুসংস্কার ছিল। এবং এই কুসংস্কারটা আরও দৃঢ় হয়েছে তাদের মনেতে যে আগের বছরেতে যখন খেলা হয়েছিল তারা ঠিক ওই গাধার কানমূলে নেমেছিল বলে তারা মিশন স্কুলকে পরাজিত করতে পেরেছিল, তারা জিতে গিয়েছিল, টাউন স্কুল জিতে গিয়েছিল। তাই এবারও তারা আপ্রাণ চেষ্টা করবে মিশন স্কুলকে হারানোর। কিন্তু চেষ্টার পাশাপাশি আরেকটা যেটা দরকার, যে একটা গাধার কানমূলে তুক করতে হবে, জাদুমন্ত্র সৃষ্টি করতে হবে। সুতরাং খেলতে নামার আগে একটা গাধা পাওয়া দরকার এবং সেই গাধার কানমূলাটা একান্তই দরকার। অর্থাৎ মিশন স্কুলকে হারাতে গেলে টাউন স্কুলের শুধু চেষ্টাই সব নয়, চেষ্টার পাশাপাশি জাদুমন্ত্র বা গাধার কানমূলে তুক করে দেওয়াটাও একটা জরুরি। তাই সমরেশ বেরিয়েছে তার দলকে জেতানোর জন্য গাধা খুঁজতে। কিন্তু খেলা শুরু হতে আর কিন্তু বেশি বাকি নেই, আর মাত্র 15 মিনিট বাকি আছে, তখনও দেখা যাচ্ছে সমরেশ ফেরেনিকো। তাই গিরিন এবং আরও অন্যান্য চরিত্রগুলো কিন্তু খুবই চিন্তিত যে কখন সমরেশ ফিরবে, কেন তাকেও তো প্রস্তুতি নিতে হবে। কিন্তু দেখা গেল খেলা শুরু হওয়ার একটুখানি আগে সমরেশ ফিরল বিমর্ষ মুখে বা অত্যন্ত দুঃখিত মুখে। কেন না, সমরেশ সারা দুপুর ধরে গোটা শহর ঘুরে বেরিয়েছে, কিন্তু একটাও ছোট বা বড় কোনো গাধাও সে দেখতে পায়নি। সে মাঠে ঘাটে সব জায়গায় ঘুরেছে, এমনকি গাধার মালিক যাদেরকে ধোবা বলে, সে ধোবার বাড়ি পর্যন্ত গেছে, তবুও সে একটা গাধাও তার নজরে আসেনি। আর নজরে আসেনি বলেই সে আজকে গাধার কানও মুলতে পারেনি।
সুতরাং যখন এই দুঃসংবাদটা সমরেশ এসে বাকি ছেলেদেরকে শোনালো, দলের বাকি ছেলেদেরকে শোনালো, তখন কিন্তু সবাই বিমর্ষ হয়ে পড়লো বা একটু হতাশাগ্রস্ত হয়ে পড়লো। কেন না, তারা বুঝতে পারলো আজ কিন্তু হাজারো চেষ্টা করলেও মিশন স্কুলকে পরাজিত করাটা একটু অসম্ভব। কারণ মিশন স্কুলও কিন্তু খেলোয়াড় হিসাবে অত্যন্ত ভালো। যেহেতু তারা আজকে গাধার কান মুলতে পারলো না, জাদুমন্ত্র করতে পারলো না, তাই তাদের পক্ষে মিশন স্কুলকে হারানো আজ এবারে হয়তো আর সম্ভব হবে না। অর্থাৎ আগের বছরের যে জয়ের রেকর্ড সেটা এই বছরে তারা হয়তো আর রাখতে পারবে না, তাদের এবার পরাজিত হবে। কিন্তু এত কিছু ব্যাপার স্যাপার, অর্থাৎ এই যে গাধার কান মুলে প্রত্যেক বছর টাউন স্কুলের ছেলেরা খেলতে নামে, এত কিছু ব্যাপার স্যাপার কিন্তু টুনু জানতো না। কেননা টুনু হচ্ছে অত্যন্ত ছোট, আর সবথেকে বড় কথা টুনু এবছরেতেই প্রথম এই টাউন স্কুলের দলেতে চান্স পেয়েছে খেলার। সেই জন্য টুনু এত জানতো না। কাজে এই ঘটনাটা যখন শুনলো টুনু অত্যন্ত হেসে ফেলে, যার জন্য সে সমরেশের কাছে কান মুলা খায় এবং সমরেশ এবং গিরিন তাকে হুমকিও দেয় যে যদি আজকে হারে, অর্থাৎ টাউন স্কুল যদি হেরে যায়, তারপর টুনুর আজকে শাস্তি পেতে হবে। অর্থাৎ সব কিছু জেনে শুনেও টুনু এরকম হেসেছে, এইটার জন্য শাস্তি পেতে হবে। কারণ এখন টুনুকে শাস্তি দেওয়ার মতন সময় নেই, খেলা একেবারেই শুরু হয়ে যাওয়ার সময় হয়েছে। মাঠে মিশন স্কুলের ছেলেরাও নেমে পড়েছে, রেফারিও নেমে পড়েছে, তাই টাউন স্কুলের ছেলেদেরকেও নামতে হলো। কাজে টুনুর শাস্তি এখন বাকি থাকলো। এইভাবে টুনু কানমোলা খেয়ে, সমরেশদার কানমোলা খেয়ে এবং বাকি অন্যান্যরাও মাঠেতে নামলো। কিন্তু মাঠে নেমেই টাউন স্কুলের আবার এক বিপদ সামনে এলো। দেখলো যে যিনি রেফারি তার নাম হচ্ছে দিব্যেন্দুবাবু। সেই দিব্যেন্দুবাবু আজকে রেফারি করছেন। টাউন স্কুলের ছেলেরা বুঝতেই পারলো যে মিশন স্কুলের ছেলেরা দিব্যেন্দুবাবুকে জিলিপি খাইয়ে আগে থেকে হাত করে রেখেছে। কেননা দিব্যেন্দুবাবুর একটা বৈশিষ্ট্য হচ্ছে একটু পেটু, তাই তাকে যে জিলিপি খাওয়াবে, সে দিব্যেন্দুবাবু সেই দলকে কিন্তু জিতিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কাজেই যখন দেখলো মিশন স্কুলের ছেলেরা আগে নেমেছে এবং দিব্যেন্দুবাবু রেফারি হয়ে এসেছে, তখন টাউন স্কুলের ছেলেরা বুঝতে পারলো যে আজকে হার একেবারেই নিশ্চিত। কারণ একই গাধার কানমোলা হয়নি, তারপর আবার আগে থেকেই মিশন স্কুলের ছেলেরা অবশ্যই দিব্যেন্দুবাবুকে জিলিপি খাইয়ে নিজেদের হাত করে রেখেছে। সুতরাং জেতা অবশ্যই মুশকিল। এবং যেটা তাদের ভাবনা চিন্তাতে ছিল সেটাই বাস্তবিক সত্যি হতে লাগলো। খেলা শুরু হলো। মিশন স্কুলের ছেলেদেরকে হারানো অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ালো। কোনোভাবেই মিশন স্কুলের ছেলেদেরকে টপকে তাদের দিকে বল নিয়ে যেতে পারছিল না টাউন স্কুলের ছেলেরা। মিশন স্কুলের ছেলেরা এতটাই ঘিরে ধরেছিল টাউন স্কুলের ছেলেদেরকে বা খেলোয়াড়দের, যে কোনোভাবেই টাউন স্কুলের ছেলেরা বল কিক করে নিয়ে যেতে পারছিল না। এইভাবে দেখা গেল খেলার প্রথমার্ধতে, অর্থাৎ প্রথমার্ধ মানে হাফ টাইমের আগে, আর খেলার দ্বিতীয়ার্ধ মানে হাফ টাইমের পরে। অর্থাৎ যখন হাফ টাইমের আগে পর্যন্ত টাউন স্কুল এবং মিশন স্কুলের হাড্ডাহাড্ডি লড়াই চলল, কিন্তু টাউন স্কুল প্রথমার্ধে জিততে পারল না। ঠিক হাফ টাইমের কিছুক্ষণ আগেই মিশন স্কুল বরঞ্চ টাউন স্কুলকে একটা গোল দিয়ে দিল, তারপরেতেই হাফ টাইম হয়ে গেল। কিন্তু এই প্রথমার্ধে খেলার সময়তে কিন্তু টাউন স্কুলের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড় টুনুর মিশন স্কুলের দুটি খেলোয়াড়ের সঙ্গে অত্যন্ত সংঘর্ষ হয় এবং খুবই পায়েতে লাগে, বুড়ো আঙুলেতে তার লাগে। ফলে যখন হাফ টাইম হলো তখন টুনু তার ওই ভাঙা আঙুলেতে, মানে যে আঙুলেতে চোট পেয়েছে বুড়ো আঙুলটাতে, সেখানেতে বসে বরফ দিচ্ছিল। কিন্তু ক্যাপ্টেন গিরিন এসে তাকে যখন জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তখন টুনু বলে যে তার বুড়ো আঙুলটি একবারে মচকে গেছে এবং লাগছে। তখন গিরিন তার পায়ের আঙুলটিকে জোরে টেনে দেয়। এবং গিরিন অর্থাৎ ক্যাপ্টেন টুনুকে বারবার উৎসাহ দেয় যে সামান্যই ব্যথা বা যন্ত্রণা ভুলে যতটা পারা যায় জোর তারে খেলতে হবে। টুনুই হচ্ছে আজকে ভরসা। টুনু ইচ্ছা করলেই, ব্যথা তার কাছে কোনো ব্যাপারই নেই, টুনু ইচ্ছা করলে 10খানা গোল দিয়ে দিতে পারে। এইভাবে বিভিন্নভাবে কথা বলে গিরিন টুনুকে উৎসাহ দেওয়ার চেষ্টা করে এবং বলা বাহুল্য টুনুও সেই গিরিন্দার কথাতে ব্যাপকভাবে উৎসাহ পায় এবং খেলার দ্বিতীয়ার্ধেতে যখন আবার খেলা শুরু হয় হাফ টাইমের পরে, তার সেই ব্যথা যন্ত্রণা ভুলে প্রাণপণে চেষ্টা করে দুর্দান্তভাবে খেলবার।
এবং অবশ্যই সেই খেলা সার্থকও হয়, কেননা খেলার দ্বিতীয়ার্ধে দেখা যায় টুনু একটি গোল দেয়, তারপরেতেই আরেকজন অন্যতম খেলোয়াড় রণজিৎ সে আরেকটি গোল দিয়ে দেয় এবং খেলা শেষ হওয়ার মুহূর্তে সব মিলিয়ে দেখা গেল টাউন স্কুল মিশন স্কুলকে 4খানা গোল দিয়ে দিল এবং খেলা শেষ হয়। এবং অবশ্যই এখানে জেনে রাখা ভালো, দিব্যেন্দুবাবু কিন্তু সেই জিলিপি খাওয়ার পরিণামস্বরূপ মিশন স্কুলকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেছিল টাউন স্কুলের পেনাল্টি না দিয়ে, বরঞ্চ মিথ্যে করে টাউন স্কুলের ছেলেদেরকে অফসাইড ঘোষণা করে দিয়ে, কিন্তু হাজারো চেষ্টা সত্ত্বেও দিব্যেন্দুবাবুও পারল না মিশন স্কুলকে জেতাতে। শেষ পর্যন্ত টাউন স্কুলের জয় হলো 4-1 গোলেতে, অর্থাৎ মিশন স্কুল দিয়েছিল 1 গোল, টাউন স্কুল দিল 4টে গোল। এর মধ্যে রণজিৎ 4টে গোলের মধ্যে রণজিৎ দিয়েছে একটা, আর বাকি 3টে গোল কিন্তু টুনু দিয়েছে। সুতরাং এই টুনুর জন্যেই বলা যেতে পারে আজকে মিশন স্কুল টাউন স্কুল জিতে গেল এবং মিশন স্কুল হেরে গেল। সব শেষে দেখা যাচ্ছে যে টাউন স্কুলের ছেলেরা যখন আনন্দ করছে, জেতার আনন্দেতে আনন্দ করছে, তখন কিন্তু সবাইকার খেয়াল হয় যে আচ্ছা আজকে গাধার কানমূলে তো নামা হলো না, তা সত্ত্বেও তো তারা জিতে গেল, এটা কি করে সম্ভব হলো? তখন সমরেশদা কিন্তু মজা করে বলল যে গাধা পায়নি তো কি হয়েছে, টুনুর তো কানমূলে নেমেছি, ধরে নে না যে টুনুই হচ্ছে গাধা, কাজেই টুনুর কানমূলে নেমেছি তাতেই জিতে গেছি। তো এবার থেকে পরের বছর ম্যাচের সময় থেকে আর গাধা খুঁজতে হবে না, টুনুর কানমূলে নামলেই ম্যাচ জিতে যাব। অর্থাৎ গাধার কানমূলারও যা কাজ হবে টুনুর কানমূলাতেও তাই কাজ হবে। এতে সবাই হেসে ওঠে, কিন্তু ক্যাপ্টেন গিরিন টুনুকে প্রশংসা করে যে আজকে টুনুর জন্যই কিন্তু এই ম্যাচেতে জিতা হয়েছে, তাই টুনুই হচ্ছে আজকের হিরো। এইভাবেই গল্পটা একটা হাস্যরসাত্মক গল্প বা লঘু হাস্যরসাত্মক ঘটনার মধ্য দিয়ে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে প্রথম থেকে শেষ পর্যন্ত এগিয়ে গেছে। এবারেতে এসো আমরা দেখে নিই এই খেলার ফুটবল ম্যাচের বিভিন্ন দিকটা। আমরা বলেছি যে এই গল্পটা মূলত লেখা হয়েছে একটা ফুটবল ম্যাচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে। তো এই যে ফুটবল ম্যাচের যাবতীয় তথ্য আমাদের কিন্তু এই গল্পেতে তুলে ধরেছেন লেখক। প্রথমত দেখো খেলার নাম, অর্থাৎ এই ফুটবল প্রতিযোগিতাটার নাম কি ছিল? কাপ ফাইনাল। একবারে দেখবে গল্পটার প্রথমেতেই আছে ফুটবল ম্যাচ কাপ ফাইনাল প্রতিযোগিতা, অর্থাৎ এই খেলার নাম ছিল কাপ ফাইনাল। এই খেলার প্রতিপক্ষ দল, অর্থাৎ কোন দুটো দলের মধ্যে খেলা হয়েছিল? টাউন স্কুল বনাম মিশন স্কুল, অর্থাৎ টাউন স্কুলের ছাত্রদের সঙ্গে মিশন স্কুলের ছাত্রদের। তারপরে এই খেলায় দর্শকদের অবস্থা কেমন ছিল, অর্থাৎ দর্শকদের উৎকণ্ঠা। আমরা গল্পটার বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে শুধুমাত্র টাউন স্কুল এবং মিশন স্কুলের সমর্থক ছাত্ররাই নয়, গোটা শহরের মানুষজন টান টান উত্তেজনায় প্রহর গুনছিলেন যে কখন খেলাটা শুরু হবে। এই যে তাদের মনেতেও যে একটা টান টান উত্তেজনা ছিল, প্রবল কৌতূহল ছিল যে কি হবে এই খেলার ফলাফল। দুই চির প্রতিদ্বন্দ্বী দল আজকে মুখোমুখি হতে চলেছে ঠিক একটা বছর। কাজে এই দুর্ধর্ষ খেলার ফলাফল কি হবে সেটা জানার জন্য এক প্রবল উৎকণ্ঠায় ছিল দর্শকরা, যার জন্যই 5টা থেকে খেলা শুরু হওয়ার কথা হলেও তারা কিন্তু 4টে থেকেই ভিড় জমাতে শুরু করেছিল। কেন না একবারেই এই রকম একটা খুবই আকর্ষণীয় খেলাকে যতটা পারা যায় কাছ থেকে দেখবার জন্য। তারপরে দেখি প্রস্তুতি পর্ব, অর্থাৎ উভয় স্কুলের খেলোয়াড়রা কিভাবে তাদের খেলার প্রস্তুতি নিয়েছিল। এখানে আমরা বলেছি যে মিশন স্কুলের কিন্তু সেইভাবে এখানেতে লেখক বর্ণনা দেননি, কিন্তু টাউন স্কুলের ছেলেরা কিভাবে প্রস্তুতি নিচ্ছিল খেলার তার একটা কিন্তু বর্ণনা আছে। সেই প্রস্তুতির দুটোভাবে, একটা হচ্ছে সাজসজ্জা, অর্থাৎ খেলার মাঠের একটুখানি দূরেই একটা গাছের তলাতে বসে সবাই মানে টাউন স্কুলের খেলোয়াড়রা তারা কেউ জার্সি পরছিল, কেউ বা অ্যাংলেট পরছিল, কেউ বা কোমরবন্ধনী বাঁধছিল, এইভাবে তারা প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে টাউন স্কুলের ছাত্রদের আরেকটা প্রস্তুতি হচ্ছে গাধা খোঁজা। যেহেতু টাউন স্কুলের ছেলেদের বা খেলোয়াড়দের একটা বিশ্বাস ছিল যে গাধার কানমূলে মাঠে নামতে পারলেই তারা জয়ী হবে, মিশন স্কুলকে হারাতে পারবে, তাই সমরেশ কী করেছিল, সারা দুপুর সে গোটা শহর গাধা খুঁজে বেরিয়েছে। সুতরাং
তাদের এই গাধা খোঁজাটাও কিন্তু একটা প্রস্তুতির মধ্যেই চলে, অর্থাৎ প্রস্তুতি এবং গাধা খোঁজা এবং তাদের বিভিন্ন পোশাক আশাক পরা, এইগুলোই হচ্ছে টাউন স্কুলের প্রস্তুতি পর্ব। কিন্তু মিশন স্কুলের প্রস্তুতির পর্ব কিন্তু এখানে বর্ণনা করা নেই এই গল্পে। এরপর আসছে রেফারি। এই গল্পেতে বা এই ফুটবল ম্যাচ প্রতিযোগিতায় রেফারি ছিল দিব্যেন্দুবাবু, যে হচ্ছে একজন পেটুক, হ্যাঁ, এবং একজন নিরপেক্ষতা বজায় রাখতে পারে না, যে তাকে আগের দিন জিলিপি খাইয়ে দেবে সেই দলকে জিতিয়ে দেবে, কিন্তু সেরকম একজন রেফারি হচ্ছে দিব্যেন্দুবাবু। তারপরে কি এই খেলার ফলাফল কি হয়েছিল? খেলার ফলাফলে দেখা গিয়েছিল প্রথমার্ধে অর্থাৎ হাফ টাইমের আগে মিশন স্কুল জিতেছিল, টাউন স্কুল হেরেছিল। কিন্তু হাফ টাইমের পরে অর্থাৎ খেলার দ্বিতীয়ার্ধেতে কিন্তু খেলা পুরো উল্টো দিকে ঘুরে যায়। টুনুর প্রবল চেষ্টাতে, খুব দুর্ধর্ষ খেলাতে কি হয় না, টাউন স্কুল মিশন স্কুলকে 4টে গোল দিয়ে দেয় এবং শেষ পর্যন্ত টাউন স্কুল জিতে যায় 4-1 গোলে। অর্থাৎ টাউন স্কুল দেয় 4টে গোল এবং মিশন স্কুল দিয়েছিল 1টা গোল। সুতরাং খেলাতে টাউন স্কুল জেতে এবং মিশন স্কুল হারে। তারপরে থেকে না খেলোয়াড়দের ধরন, অর্থাৎ টাউন স্কুলের খেলোয়াড়দের এখানে বর্ণনা দেওয়া আছে, কিন্তু মিশন স্কুলের কোনো খেলোয়াড়দের বর্ণনা দেওয়া নেই। এবং বলা বাহুল্য একটা ফুটবল ম্যাচের দলেতে মোটামুটিভাবে যে 12 জন মতন থাকে খেলোয়াড় থাকে, তার মধ্যে কিন্তু সবাইকার বর্ণনা লেখক দেননি। বিশেষ করে তিনি বর্ণনা দিয়েছেন গিরিন, যিনি ছিলেন ক্যাপ্টেন, তিনি হচ্ছেন ব্যাকে খেলে অর্থাৎ ব্যাকি। তারপরে হচ্ছে সমরেশ, যে সারা দুপুর গাধা খুঁজে বেরিয়েছে, এ হাফ ব্যাকে খেলে। টুনু এ রাইট ইন পজিশানেতে খেলে। আর প্রশান্ত, ইনি হচ্ছেন গোলকিপার। এছাড়াও আর দুজন খেলোয়াড়ের নাম আছে, একটা হচ্ছে সানু আর একটা হচ্ছে রণজিৎ, কিন্তু ওরা ঠিক কোন পজিশানেতে খেলে তার উল্লেখ নেই। তবে এই গিরিন, সমরেশ, টুনু, প্রশান্ত আর ওদিকেতে হচ্ছে রণজিৎ আর সানু, এই 6 জন টাউন স্কুলের খেলোয়াড়ের নাম উল্লেখ আছে এই গল্পেতে। বাকিদের নাম নেই, কিন্তু লেখক বলেছেন এরা কিন্তু সবাই দক্ষতার সঙ্গে খেলে। আর মিশন স্কুলের কিন্তু কারোরই নাম নেই গো। এবার হচ্ছে খেলার কৌশল, অর্থাৎ টাউন স্কুল কীভাবে খেলে আর মিশন স্কুল কীভাবে খেলে। টাউন স্কুল খেলে দেখো খালি পা, মানে টাউন স্কুলের ছেলেরা খেলে খালি পায়েতে, আর মিশন স্কুলের ছেলেরা খেলে বুট পরে, পার্থক্য আছে কিন্তু। আর টাউন স্কুলের ছেলেরা অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলে, মানে খুব পাকা খেলোয়াড়, ভালো দক্ষতার সঙ্গে খেলে। কিন্তু মিশন স্কুলের ছেলেরা খেলে মারামারি করে মানে কি, অর্থাৎ লেখক বলেছেন যে যখনই মিশন স্কুলের ছেলেরা একটু হেরে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, তখনই কিন্তু মিশন স্কুলের ছেলেরা মারামারি করে খেলে। মারামারি করে বলতে হাত দিয়ে মারামারি করে এই অর্থে নয়, মানে বল দিয়ে। অর্থাৎ বলগুলো যখন তারা শট করবে ফুটবলেতে, তখন ঠিক গোলের দিকেতে লক্ষ্য না রেখে বিপক্ষ দলের খেলোয়াড়দের গা চেপে শট করবে, অর্থাৎ যাতে বিপক্ষ দলের চোখে, মুখে বা গায়ে হাতে ওই বলের আঘাত লেগে তারা কাহিল হয়ে পড়ে, তারা যাতে আর খেলতে না পারে, ভয়েতে যাতে সরে যায়। অর্থাৎ ফুটবল খেলায় মারামারি করে খেলা মানে হচ্ছে ঠিক এটাই, যে আমি আমার বিপক্ষ দলকে মানে থামিয়ে দেওয়ার জন্য তাদের গা চেপে আমি বল শট করব, তাদের মাথা চেপে বল শট করব, তাদের পায়েতে গিয়ে সে কোনো আমার বিপক্ষ দলে কেউ হয়তো বল নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাকে বলটা না আটকে তার পায়েতে ল্যাং মেরে দেবো, যাতে সে হুমড়ি খেয়ে পড়ে যায়, তার গায়েতে মানে হুড়মুড় করে পড়বো। এইগুলোই হচ্ছে মারামারি করে খেলার ধরন। বলা বাহুল্য মিশন স্কুলে এরকম 2 জন হুমদো মানে বড়সড় গোছের চেহারার ব্যাকি ওই টুনুর ওপর হুমড়ি খেয়ে পড়েছিল ইচ্ছাকৃতভাবে, যাতে টুনু গোল করতে না পারে, এবং তার জন্যে টুনুর কিন্তু বুড়ো আঙুলটি গিয়েছিল মোচকে। তাহলে এটাই হচ্ছে যে মিশন স্কুলের ছেলেরা খেলে মারামারি করে, আর টাউন স্কুলের ছেলেরা খেলে অত্যন্ত দক্ষতার সঙ্গে। এবং মিশন স্কুলের ছেলেরা কিন্তু দেখা গিয়েছিল একটা গোল দেওয়ার পরেতে যেমন প্রবল উৎসাহ পেয়েছিল, ঠিক উল্টো দিকে হাফ টাইমের পরে আবার গোল খেয়ে, অর্থাৎ যখন টাউন স্কুল মিশন স্কুলকে গোল দিয়ে দিল, ঠিক ততটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। মিশন স্কুলের পরাজয়ের আরেকটা কারণ হচ্ছে, অর্থাৎ তারা মারামারি করে খেলেছে, ফলে গোলও করতে পারেনি, হ্যাঁ, এবং বরঞ্চ টাউন স্কুলের ছেলেদের গায়েও সেই বল লাগেনি। অর্থাৎ মিশন স্কুলের ছেলেদের হেরে যাওয়ার একটা কারণ মারামারি করে খেলা, আর একটা কারণ হচ্ছে
যে তারা গোল খেয়ে হাফ টাইমের পরে অত্যন্ত ভেঙে পড়েছিল। লেখক স্পষ্ট বলেছেন যে যারা গোল খাওয়ার পরেতে ভেঙে পড়ে তারা কিন্তু জিততে পারে না। মিশন স্কুলের ক্ষেত্রে সেটাই হয়েছিল। এই বইয়েতে মানে এই গল্পটাতে আমরা কিন্তু ফুটবল খেলা সংক্রান্ত বেশ কিছু পরিভাষা পাচ্ছি। যেমন দেখো ব্যাক, হাফ ব্যাক, রাইট ইন, গোলকিপার, এই শব্দগুলো কিন্তু সবই ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এছাড়াও আমরা আর কি শব্দ পেয়েছি? ফরওয়ার্ড, ব্যাক এরিয়া, পেনাল্টি, ফাউল, অফসাইড, কর্নার, কিক, এই সমস্ত, অর্থাৎ বিভিন্ন ফুটবল সংক্রান্ত কিন্তু একটা খেলার পরিভাষাগুলো এই গল্পে পেয়েছি। সুতরাং লেখক বা গল্পকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এই গল্পের ফুটবল খেলা সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু তুলে ধরেছেন, কারণ এই গল্প ফুটবল খেলাকে নিয়েই লেখা। তাই বলা যেতে পারে এটা একটা বাংলা ক্রীড়া সাহিত্যের অন্যতম উদাহরণ। ক্রীড়া সাহিত্য মানে কি? ক্রীড়া মানে হচ্ছে খেলা, খেলাধুলাকে নিয়ে যখন কোনো গল্প উপন্যাস লেখা হয় সেটাই হচ্ছে ক্রীড়া সাহিত্য। সুতরাং এই গল্পটা যেহেতু একটা ফুটবল খেলাকে নিয়ে লেখা, কাজে এটা একটা বাংলা সাহিত্যের অন্যতম ক্রীড়া সাহিত্যের উদাহরণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি। এখানে অবশ্যই তোমাদের মনে পড়বে, তোমরা এর আগেতেও ক্রীড়া সাহিত্য পড়েছো, যেমন 6 পড়েছো ননিদা নট আউট, মতি নন্দীর লেখা। নিশ্চয়ই তোমাদের গল্পটা মনে আছে, মতি নন্দীর লেখা ননিদা নট আউট, ওটাও কিন্তু একটা ক্রীড়া সাহিত্যেরই অন্যতম দৃষ্টান্ত। এছাড়াও তোমরা 10ম শ্রেণীতে গিয়ে পড়বে কোনি, সেও মতি নন্দীর লেখা, ওই একইভাবে সাঁতারকে কেন্দ্র করে, একটা কোনি নামক একটি মেয়ের সাঁতার শেখাকে কেন্দ্র করে। এছাড়াও 7ম শ্রেণীতেই তোমরা এই 3rd ইউনিট টেস্টেতেই পড়বে মাইকেল অ্যান্টনির লেখা রাস্তায় ক্রিকেট খেলা। সুতরাং এই যে আমরা গল্পগুলোর নাম বলছি, এগুলো সবই কিন্তু খেলাধুলাকে কেন্দ্র করেই লেখা, যেগুলো বলা যেতে পারে ক্রীড়া সাহিত্যের অন্যতম উদাহরণ। তো আমরা আজকে গল্পটার একটা মোটামুটিভাবে বিষয়বস্তু বা ফুটবল সংক্রান্ত প্রতিযোগিতার দিকগুলোকে দেখিয়েছি। কেমন লাগলো এই ভিডিওটা তা তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করো, এবং এই ভিডিওটার সংক্রান্ত কোনো প্রশ্নপত্র প্রয়োজন পড়লে তোমরা lrnr.in এই ওয়েবসাইটেতে গিয়ে সংগ্রহ করে নাও। এই ভিডিওটার বা এই গল্পটার পরবর্তী অংশ আমরা আলোচনা করব পরের ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওয়।